ছোটবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়া তারানাথের একটা অভ্যেস ছিল যেন। আর সেই অভ্যেসের জন্য তারানাথকে মাঝে মাঝে বিপদে পড়তে হতো। একদিন কৈখালির মাঠে দুপুরে বসে থাকতে থাকতে চোখের সামনে তারানাথের বদলে যায় সব কিছু। তারানাথ বুঝতে পারে সে একটা আশ্চর্য বাগানে এসে উপস্থিত হয়েছে, আর সেই বাগানের মাথার উপর চক্কর দিয়ে যাচ্ছে একটা অদৃশ্য পাখি। সেই পাখির কর্কশ সুর তারানাথকে চমকে দিয়েছিল, কিন্তু সেই পাখির ডাক ছাপিয়ে তারানাথ শুনতে পেয়েছিল একটা একতারার সুর, আর দেখতে পেয়েছিল বাগানের শেষ প্রান্ত দিয়ে তার দিকে হেঁটে আসছে কেউ একটা। অনেক বছর পরে সেই গল্প করতে গিয়ে এক সাধুর কাছ থেকে তারানাথ জানতে পেরেছিল এক আশ্চর্য কথা। কে ছিল সেই পাখি, আর একতারার সুর বাজিয়ে তারানাথকে নিজের অস্তিত্ব জানান দিতে চেয়েছিল কি? এক জন্ম থেকে পরজন্মে একটা মানুষকে অনুসরণ করে আসা কি সম্ভব, নাকি সবই ভ্রান্ত, সবই মায়া? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। ছোটবেলায় একবার আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। সত্যি সে অভিজ্ঞতার কথা আমি কখনোই কারোর কাছে বলিনি। আমার একদম ছোটবেলার সেই ঘটনা হলেও তার কথা আমার মা বাবা, এমনকি আমার সেই সময়ের পরিচিত দুই একজনও জানে না। গোটা ব্যাপারটাই আমি কোনো এক অদ্ভুত কারণে সে সময় সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম। আমার মনে হতো যদি আমি এই ঘটনা কাউকে বলে ফেলি, তাহলে একটা কিছু আমি আমার জীবন থেকে হারিয়ে ফেলব। কিন্তু এই কথাটা আমায় কেউ শিখিয়ে দেয়নি, কেউ বলে দেয়নি। ব্যাপারটা আমার সবার কাছ থেকে লুকিয়ে রাখতে হবে। তবু আমার অবচেতন মন যেন আমায় বারবার জানান দিয়ে গেছিল, আমি সেটা কাউকে বলতে পারবো না। বলে দিলেই এমন কিছু একটা ঘটবে যেটা আমি কখনোই প্রত্যাশা করতে পারি না। এমন বীভৎস, এমন ভয়ঙ্কর যে সে আমার সাথে হতে পারে, তাতে আমার জীবন সংশয় হবে। আর সেই থেকে এই কারণেই সেই অভিজ্ঞতার কথা আমি কাউকেই কখনো বলিনি, একবার ছাড়া। তবে আজ কেমন জানি ইচ্ছে হলো সেই ব্যাপারটা তোমাদেরকে জানাতে। আসলে তন্ত্র মন্ত্র হোক কিংবা জীবন, এই সব কিছুর মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো সুর। এই সুর ছাড়া কিন্তু আমাদের একটা দিনেরও সামান্য সময় কাটে না। ধরো তুমি কোথাও চুপ করে বসে আছো, তোমার মনে মনে একটা গুনগুন সুর ভেসে চলেছে। তাতেই তোমার মনের মধ্যে একটা উদ্যম, একটা নতুন ইচ্ছে শক্তির জন্ম নেবে। তাতে তুমি তোমার কাজ কিংবা সারাটা দিন খুব ভালোভাবে কাটাতে পারবে। আবার যদি তুমি কোনো কাজ করছো অথচ তোমার মনে কিংবা মাথার মধ্যে কোনো সুর নেই, তাহলে তুমি সেই কাজে বেশিক্ষণ স্থির হতে পারবে না। বারবার তোমার মনে সংযোগ বিঘ্ন হবে। এক সময় তুমি তোমার উদ্যম হারিয়ে ফেলবে সেই কাজে। ছোটবেলায় এই তত্ত্ব কথা বোঝার মতো বুদ্ধি কিংবা মনের ভাবনা আমার ছিল না। আমি ছোট থেকে একটু বেশি ছিলাম একা মানুষ। মাঝে মাঝে আমার দু একটা স্বল্প সময়ের বন্ধু গড়ে উঠেছিল বটে, তবে তাদের সাথে ওই গ্রামের জঙ্গল কিংবা নদীর ধার অথবা দুপুরবেলায় এখানে ওখানে ঘুরে বেড়ানো ছাড়া আর তেমন কিছুই নেই। যদিও এইসব করতে গিয়েই আমার জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে, তবুও আমার যে সমস্ত দুরূহ অভিজ্ঞতা জীবনের পাতায় জমা হয়েছে তার সমস্তটাই কিন্তু আমার একাকী অভিজ্ঞতা। তখন শীতের সময়। গ্রামের শীত পড়ে বেশ জাঁকিয়ে। গ্রামের সূর্য ওঠার আগে একটা মহাচ্ছন্ন কুয়াশায় ভেসে থাকে চারিদিকে।
পথঘাট, মাঠ, এমনকি পুকুরের পাড় পর্যন্ত। আমাদের বাড়ির সামনের উঠোনটা সেই কুয়াশায় ঢেকে থাকতো, যেন একদলা ধোঁয়া কেউ আমাদের গোটা উঠোনের মাঝখানে বিছে রেখে গেছে। আমি জানলার পাল্লার সামান্য ফাঁক করে সেই কুয়াশা দেখতাম। মাঝে মাঝে একটা ঠান্ডা হাওয়া আমার ঘরে এসে ঢুকতো। আমার পরনের জামা ভেদ করে সেই ঠান্ডা হাওয়া ঢুকে পড়তো আমার গায়ে জড়িয়ে। উবু হয়ে বসে জানলা দিয়ে কুয়াশা দেখতাম। কুয়াশার দিকে একভাবে তাকিয়ে থাকতে থাকতে মনে হতো যেন সেই কুয়াশাটা জীবন্ত। মাঝে মাঝে আমার চোখের সামনে নড়ে চড়ে উঠছে। এক এক সময় মনে হতো সেই কুয়াশা যেন একটা নির্দিষ্ট কিছু আকার নিয়ে ধীরে ধীরে ঘন হয়ে জমা হচ্ছে। কখনো সেই কুয়াশার মধ্যে মনে হতো একটা পাল তোলা নৌকো যেন সমুদ্রের বুকে পাড়ি দিয়েছে। আমি বাবার কাছে মাঝে মাঝে সমুদ্রের গল্প শুনতাম, আর সেই কুয়াশার মাঝে কল্পনা করে নিতাম পাল তোলা নৌকোটা সমুদ্রের বুকে নীল জলরাশির মধ্যে পাড়ি দিয়েছে। দূরের কোনো এক নাম না জানা দেশে সেই নৌকোটা গিয়ে পৌঁছবে। নৌকোর ধারে ধারে দাঁড়িয়ে থাকা অগুন্তি মানুষ যেন অপেক্ষা করছে একটা নতুন কিছু দেখবার জন্য। পুরনোকে অনেক পেছনে ফেলে একটা নতুন কিছুর হাতছানি তাদের মন, মস্তিষ্ক আর ভাবনাকে আচ্ছন্ন করে তুলছে। একটু একটু করে যত এগিয়ে যাচ্ছি, সেই পাল তোলা নৌকো যেন তত দূরে তাদের ভাবনায় তৈরি করে নিয়েছে একটা নতুন জগৎ, একটা নতুন শুকনো ভূখণ্ডের উপর পা রাখার জন্য তাদের দু পায়ের পাতার আঙুলের তলাটা যেন সুরসুর করতে শুরু করেছে। এই খেলাটা মাঝে মাঝে বেশ কিছুক্ষণ ধরে চলতো। মাঝে মাঝে আমি জানলার পাল্লা আরো বেশি ফাঁক করে দিলে মনে হতো এক্ষুনি নৌকোর পালের ফরফর শব্দ শুনতে পাবো। না হয় নীল সমুদ্রের জলরাশির মধ্যে নৌকোর পালের বৈঠা ঝপঝপাত আওয়াজ এইমাত্র আমার কানে আসবে। মাঝে মাঝে শব্দটা যেন কুয়াশার সেই নৌকো পেরিয়ে আমার জানলার কাছে পর্যন্ত এসে থেমে গেছে। সেই শব্দ শুনতে গেলে আমায় ঘর থেকে বাইরে বেরিয়ে সেই কুয়াশার মধ্যে গিয়ে দাঁড়াতে হবে। তাহলে আমি আমার চোখের সামনে এই পাল তোলা নৌকোটা হয়তো তখন দেখতে পাবো। হয়তো চলতে চলতে দিক বদল করে নিয়ে তারা আমার দিকে আসতে শুরু করবে। মাঝে মাঝে মনে হতো একটা সুন্দর সাদা উদ্যানের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে কত নাম না জানা পশু পাখি আর গাছপালার দল। তারা এইমাত্র যেন কুয়াশার বুকে জন্ম নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে আমার জন্য। আমি সেই কুয়াশার মাঝে না গিয়ে পড়লে তাদের মনোবাঞ্ছা কখনোই পূর্ণ হবে না। আমি যদি কুয়াশার মাঝে দাঁড়িয়ে তাদের গায়ের উপর হাত রাখি, তাহলে বোধহয় তারা এক্ষুনি জীবন্ত হয়ে ছুটতে ছুটতে আমার দিকে এসে আমাকে ঘিরে ফেলে কত প্রশ্ন করতে শুরু করবে। ছোটবেলায় সব বুঝতে পারতাম না, তবে একটু বড় হতেই বুঝতে পারলাম আসলে বাইরের জগতের প্রতি আমার একটা অমোঘ আকর্ষণ আমায় এইসব দৃশ্য ভাবতে বাধ্য করত। আমার মনের কোণে কোথাও জমে থাকা ভবিষ্যতের এক ভবঘুরে জীবনের একটা আভাস আমি পেয়ে যেতাম সেই ছোটবেলায় শীতকালে কুয়াশার মাঝে নতুন নতুন দৃশ্য অবচেতন মনের কল্পনা করার মাধ্যমে। সে ভাব আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার বদলে অন্য কেউ হলে হয়তো সে সামনের দিকে তাকিয়ে মাত্র সাদা ধোঁয়ার মতো কুয়াশা দেখতে পেত, কিন্তু আমি সেই কুয়াশার মধ্যে এমন কিছু নেই যা দেখতে পাইনি। মাঝে মাঝে মনে হতো কুয়াশার মধ্যে যেন জন্ম নিয়েছে একটা খোলা আকাশ। সেই খোলা আকাশের গায়ে বেলুনের মতো ঝুলে আছে কত গ্রহ, নক্ষত্র আর ধূমকেতু।
তারা কিন্তু স্থির নয়, জীবন্ত। এই একটু আগেই একটা ধূমকেতু ওই লাল গ্রহটার পাশ থেকে চলতে চলতে এসে থেমে পড়েছে সবুজ গ্রহের নিচের দিকে। গ্রহ, নক্ষত্র, ধূমকেতু এসব বাবা আমায় চিনতে শিখিয়েছিল। রাতের আকাশে খোলা উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আমায় আঙুল তুলে চিনিয়ে দিত, ওই হলো সপ্তর্ষি মণ্ডল, ওই হলো শুকতারা, ওই যে ওই গ্রহটা, ওটা হলো বুধ। সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ আমি অতি আগ্রহ নিয়ে দেখতাম। তবে এসব খালি চোখে দেখা যায় না, তাতে বিপদ আছে। তাই ঘরের পাশে রাখা বোতল ভাঙা লাল সবুজ রঙের কাঁচ চোখের সামনে লাগিয়ে আমি দেখতাম কিভাবে একটু একটু করে সূর্যটা একটা কালো গোল আঁধারে ঢেকে যাচ্ছে, তারপর চারিদিকে নেমে আসছে অন্ধকার। সব থেকে বেশি ভালো লাগতো ওই শীতের সময় কুয়াশা দেখা। মাঝে মাঝে মনের ভিতর প্রবল ইচ্ছা হতো এক্ষুনি ছুটে বাইরে গিয়ে সেই কুয়াশাগুলোকে দু হাতে ধরে আমার গায়ে মাখতে শুরু করি, তাহলে আমিও হয়ে উঠব সেই কল্পনা জগতের এক বাসিন্দা। তবে ছোট থেকেই আমার জ্বরের ধাঁচ ছিল বলে বাবা মা আমায় একটু বেশি সাবধানে রাখত। তাই বন্ধ দরজা খুলে বাইরে যাওয়ার মতো সাহস কখনো সঞ্চয় করতে পারিনি, দু একটি সময় ছাড়া। এক সময় দেখতে দেখতে পূব আকাশে লাল রঙের সূর্য উঠে আসতো। তার হৃদয় বিদার করা রৌদ্রোজ্জ্বল আলোক কুয়াশার গায়ে পড়ে ধীরে ধীরে যেন কুয়াশার ধোঁয়া স্তর ভেদ করে মাটির বুকে ঠিকরে পড়ে উজ্জ্বল করে তুলত সব কিছু। শীতের সময় আমার ঘুম প্রতিদিন ভোর হবার আগেই ভেঙে যেত, আর তখন থেকে সকাল পর্যন্ত জেগে বাইরে তাকিয়ে থাকতাম। মাঝে মাঝে হঠাৎ করে মা আমার মাথায় হাত রেখে প্রশ্ন করত, বাবা তারা, প্রতিদিন সকালে উঠে জানলা দিয়ে কি দেখিস বলতো? আমি প্রথম প্রথম মায়ের কথার উত্তর দিতাম না, তার বদলে সামান্য হাসতাম, কিন্তু পরের দিকে বলতাম, কুয়াশার মধ্যে কত কিছু দেখা যায় মা, তাই দেখি। মা আমার মাথায় হাত রেখে আমার চুল ঘেঁটে দিয়ে নিজের কাজে চলে যেত। আমি বাইরে তাকিয়ে দেখতাম কুয়াশা একটু একটু করে ফিকে হয়ে আসছে সূর্যের আলোয়। আমি তারপর গায়ের গরম জামা সামান্য চাপিয়ে ঘরের বাইরে গিয়ে উঠোনের মধ্যে দাঁড়াতাম। তখন কিন্তু কুয়াশা একেবারে শুকিয়ে এসেছে, বাইরে গাছপালা আর আকাশ বেশ ভালোভাবে দেখা যায়। আমার মন কেমন হয়ে আসছে মনে হতো, এই কুয়াশা যদি সারাটা দিন আমার জানলার বাইরে আমার জন্য অপেক্ষা করে থাকতো তাহলে কত ভালোই না হতো। শীতের সকালে আমাদের বাড়িতে মাঝে মাঝে আসছে হরিহর রায়। শীতের সকালে গাছ থেকে পেড়ে আনা সদ্য খেজুর রস দিয়ে যেত সে যেমন অমৃত তেমন ছিল সেই রস খাওয়ার প্রক্রিয়া। মা মাটির ছোট বাটিতে করে সেই খেজুর রস আমায় খেতে দিত। দু হাতে করে সেই বাটি তুলে মুখের কাছে আনতে নাকে আসতো খেজুর রসের ঝাঁঝালো গন্ধ। তারপর এক চুমুকে গোটা বাটির রস খেয়ে নিলে মনে হতো গলা দিয়ে পেট পর্যন্ত একটা ঠান্ডা অনুভূতি নেমে গেল। দেখতে দেখতে গোটা শরীর কেমন যেন ঠান্ডা হয়ে আসতো। বাইরে তখনও বেশ ঠান্ডা রয়েছে, তবে শরীরের ভিতরটা ঠান্ডা হওয়ায় যেন বাইরের ঠান্ডা খুব একটা বেশি লাগতো না তখন। আমি খেজুরের রস খেয়ে বাড়ির বাইরের উঠোনের মাঝখানে বেশ কিছুক্ষণ হাঁটা চলা করতাম। তারপর মাঝে মাঝে মাকে বলে চলে যেতাম কৈখালির মাঠের দিকে। জঙ্গলের দিকে আমি খুব কমই যেতাম, তবে কৈখালির মাঠে এসে মাঝে মাঝে সেখানে বসে থাকতাম। শীতের সময় মা আমায় বাইরে যেতে বারণ করতো না, তবে মা বলতো বাইরে গেলে সূর্য ডোবার আগেই বাড়িতে ফিরে আসতে। তবে আমি দুপুরের খাওয়া দাওয়ার আগেই বাড়িতে ফিরে আসতাম।
খুব কম এমন দিন হতো যেদিন আমার ফিরতে বিকেল হয়ে যেত। তবে শীতকালে স্নান করতে আমার বেশ ভালো লাগতো। মাঝে মাঝে মা আমার জন্য উনুনের আগুনে গরম জল করে রাখতো। সেই ধোঁয়া ওঠা গরম জলের সাথে সামান্য ঠান্ডা জল মিশিয়ে মা যখন আমার গায়ে ঢেলে দিত, তখন একটা গরম ভাব আমার শরীর থেকে বেরিয়ে যেন হাওয়ায় মিশে যেত। মাঝে মাঝে ইচ্ছে হতো সেই গরম জল মাথায় ঢালতে, বোধহয় ভালো লাগবে, কিন্তু মা বলতো তাতে নাকি মাথার চুল সমস্ত উঠে যাবে। এক কথায় বলতে গেলে শীতকালের সকাল থেকে দুপুর পর্যন্ত আমার বেশ ভালো লাগতো। তবে একটু বিকেল হয়ে যেতেই সূর্য ডুবে গেলে চারপাশে যখন অন্ধকার নেমে আসতো, তখন আমার আর বাড়ির বাইরে থাকা হতো না। তখন আমার ঘরে জানলার ধারে বসে থাকতে হতো। মাঝে মাঝে বাবা আমায় গল্প শোনাতো। সেই গল্প শুনতে শুনতে আমি জানলা দিয়ে অন্ধকারে বাইরের দিকে তাকিয়ে থাকতাম। বাড়ির জানলা দিয়ে বাইরে তাকালে একটা ছোট্ট গাছ দেখা যেত। সেটা বোধহয় পাকুড় গাছ কিংবা অন্য কোনো গাছ হবে। শীতকালে সন্ধ্যের পরের দিকেই সেই গাছের পাতাগুলো কেমন যেন চাঁদের আলোয় চকচক করে উঠত। পরে জেনেছিলাম আসলে গাছের পাতায় শিশির জমে সেই পাতা ভিজে যেত, আর সেই জল চাঁদের আলোয় চিকচিক করত। সেটা জানার আগে পর্যন্ত কিন্তু আমার ব্যাপারটা বেশ অদ্ভুত লাগতো। জানলা দিয়ে যতবারই বাইরে তাকাতাম, দেখতে পেতাম সেই গাছের পাতাগুলো চাঁদের আলোয় চকচক করছে। তবে সব জায়গাতে নয়, কয়েকটা জায়গায় পাতাগুলো যেন চাঁদের আলোকে প্রতিফলিত করছে, অথচ তার চারপাশে বাকি গাছগুলো কিন্তু ততটা চকচক করছে না। আমার যেন মনে হতো এই গাছটা আসলে পৃথিবীর কোনো গাছ নয়। এই গাছ এসেছে অনেক দূর থেকে, অন্য কোনো এক জগৎ থেকে, আর এই গাছটা এসেছে শুধু আমার জন্য। যখন ওই কুয়াশার চাঁদের আলোর ব্যাপারটা জানতে পেরেছিলাম, তখন থেকে কিন্তু গাছটাকে আর তেমন অদ্ভুত বলে মনে হতো না। কিন্তু তার আগে পর্যন্ত গাছটাকে আমার এতই অদ্ভুত বলে মনে হতো যে গাছটাকে নিয়ে আমি মাঝে মাঝে স্বপ্ন দেখে বসতাম। এই দেখো, তোমাদের কি বলতে বসে কি বলতে শুরু করেছি। আসলে ছোটবেলার কথা বলতে শুরু করলে যেন আর তা শেষ হয় না। আর সে কথা যখন মনে পড়ে, তখন যেন চোখের সামনে পর্দার মতো সমস্ত কিছু স্পষ্ট দেখতে পাই। তখন মন খুলে বলতে না পারলে বোধহয় কত কিছু জমা থেকে যায়। আর সত্যি তো, তোমাদের কি তা সব বলা হয়ে উঠবে কোনো সময়? আসলে আমার মনে হয় একটা মানুষের গোটা জীবনে যা গল্প থাকে, সেই গল্প গোটা জীবন ধরে কাউকে বলে শেষ করতে পারবে না। তোমার কাছে যা সাধারণ, অতি তুচ্ছ বিষয়, সেটাই হয়তো তার কাছে অনেক বড় কিছু। যেমন ধরো ওই পাকুড় গাছটা, কিংবা সেই কৈখালির মাঠ। আবার মনে করো যে গল্প আজ তোমাদের বলতে বসেছিলাম, সেই একতারার সুর। আমার জীবনে আমি এমন বেশ কয়েকবার অনেক অদ্ভুত সুর এবং সেই সুরগুলো বাজানোর মতো অদ্ভুত বা না দেখা কিছু যন্ত্রের সম্মুখীন হয়েছি। আসলে কোন সুর কোন যন্ত্র দিয়ে বাজানো যায় তা বোধহয় পৃথিবীর সব মানুষ জানে না। আর যাদের জীবনে সুরের গুরুত্ব কম, তারা তো বোধহয় হাতে গোনা মাত্র কয়েকটা যন্ত্র ছাড়া আর কোনো কিছুর কথাই বলতে পারে না। তাতে কিন্তু তাদের দোষ নেই। মানুষ যা যত বেশি পছন্দ করে তাই ভুলে যায় আগে, অপছন্দ মনে থেকে যায় বেশি দিন ধরে। আমি শুনেছিলাম একটা একতারার সুর। সে সুর আমার মনে এতই দাগ কেটে গেছিল যে ছোটবেলায় আমি ঘুমের মধ্যে মাঝে মাঝে সেসব শুনতে পেতাম।
কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেই সুরের আসল উৎস কিন্তু আমি কখনোই খুঁজে বার করতে পারিনি। আমি সেই সুরের পিছনে ছোটবেলায় অনেক দিন ধরে ঘুরেছি, অনেকভাবে চেষ্টা করেছি সেই সুরের আসল উৎস খুঁজে বার করার। অন্তত একবার আমি চেয়েছিলাম সেই সুর যাতে কোথা থেকে আসছে আমি তা বার করতে পারি, তাহলে হয়তো ঘটনাটা অন্যরকম কোনো একটা মোড় নিত। কিন্তু অনেক চেষ্টা করার পরেও আমি জানতে পারিনি সেই সুর কিভাবে আর কেন শুনতে পেয়েছিলাম। এমনকি ছোটবেলায় আমি জানতাম না সেই সুর আসলে একতারার সুর। সেটা জেনেছিলাম আরো অনেক পরে। তোমাদের সেই কথাই আজ বলি। আগেই বলেছি, শীতের সময় আমার ঘরের চেয়ে বাইরে থাকতে বেশি ভালো লাগে। কিন্তু আমার উপরে বাড়ির প্রবল আদর কিংবা শাসন যাই বলো, তার জন্য সূর্য ডোবার পর আমার বাইরে থাকার নিয়ম ছিল না। তবে খেজুরের রস পেট পুড়ে খেয়ে আমি বাড়ি থেকে বাইরে যেতাম। তারপর এখানে ওখানে ঘুরে দুপুরে বাড়ি ফিরে স্নান খাওয়া সেরে কোনোদিন ঘরে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়তাম। নরম সূর্যের আলো খোলা জানলা দিয়ে তখন আমার গায়ে এসে লাগতো। আমি ঘুমের ঘোরে পাশ ফিরে শুয়ে গিয়ে মনে হতো আমি বিছানায় শুয়ে নেই। আমি যেখানে শুয়ে আছি সেখানে দিগন্ত বিস্তৃত মাঠ জমি। যতক্ষণ চোখ বুজে থাকতাম তখন এমন মনে হতো যেন হালকা জমির হাওয়া আমার গায়ে এসে লাগছে। তারপর যেই ঘুম ভাঙার সাথে সাথে মনে হতো কোথায় কি, আমি তো বিছানায় শুয়ে আছি। মায়ের হাতে বোনা নকশি কাঁথা আমার গায়ে টান টান করে পাতা রয়েছে। আমি কাঁথার প্রান্ত জড়িয়ে নিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকি। একদিন দুপুরে সবাই ঘুমিয়ে পড়েছে। আমি কাঁথার ওম ছেড়ে বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়েছি। সেদিন আর ঘরে থাকতে ইচ্ছে করছিল না। মাঝে মাঝে এমন হয় যেন মনে হয় বাইরে না বেরোতে পারলে আমার এ জীবন বৃথা। আমি বাইরে গিয়ে দাঁড়াতেই মনে হলো আমায় বাইরের দিকে কোথাও যেতে হবে। আমি বুঝতে পারলাম ওই কৈখালির মাঠের দিকে আমায় যেতে হবে। হাঁটতে হাঁটতে সেদিকে যেতে যেতে বুঝতে পারলাম যে বেশ গরম লাগতে শুরু করেছে আমার। এই সময় রোদ থাকলেও কেমন একটা শান্ত ঠান্ডা ঘিরে থাকে চারপাশে, কিন্তু তখন আর সেই ঠান্ডা ভাবটা আমার লাগছিল না। তার বদলে কেমন যেন একটা গরম ভাব আমার মনে হচ্ছিল। যত হেঁটে এগিয়ে যেতে লাগলাম তত যেন মনে হতে লাগলো মাথার ভিতরে কি একটা শুনতে পাচ্ছি আমি, অথচ যা শুনতে পাচ্ছি তা আমার কাছে স্পষ্ট নয়। একবার মনে হলো মাথার ভিতর খুব ঢিমে তালে কে যেন আমায় ডেকে চলেছে। আবার কখনো মনে হচ্ছে আসলে তা নয়। আমি শুনতে পাচ্ছি বহুদূর থেকে ভেসে আসা কোনো এক শব্দ। অস্পষ্টভাবে বহুদূর থেকে যেন কেউ কথা বলে যাচ্ছে এক তালে। কথার মাঝে মাঝে সামান্য বিরতির জন্য তারা থেমে গেলে আমি শুনতে পাচ্ছি একটা হালকা সুর। সে সুর ব্যক্ত করা অসম্ভব। আমার মধ্যে কেমন যেন একটা তীব্র আকর্ষণ কাজ করছিল। মনে হচ্ছিল এইভাবে ধীর পায়ে হেঁটে গেলে আমার সেখানে গিয়ে পৌঁছনোই হবে না। অথচ আমি তখনও জানি না আসলে আমায় কোথায় যেতে হবে, ঠিক কোথায় কে আমার জন্য অপেক্ষা করে আছে। আমার জন্য কি কেউ অপেক্ষা করে আছে, নাকি সবটাই আমার মনের ভুল? পিছনে ফিরে তাকালে তখনও আমাদের বাড়িটা অল্প দেখা যায়। সেদিকে তাকিয়ে একবার দেখলাম, যেন মনে হলো আমার সামনে সব কিছু অস্পষ্টভাবে দেখতে পাচ্ছি, অথচ সামনে তো সব কিছুই স্পষ্ট। আমি অবাক হয়ে আমার দু চোখে হাত দিয়ে ডলে নিলাম একবার। তারপর আবার পিছনে তাকিয়ে দেখলাম
আগের থেকেও বেশি অস্পষ্ট বলে মনে হচ্ছে সব। অথচ সামনে আগের মতোই স্পষ্ট, চকচকে। আমার মাথার ভিতর কেমন যেন গোলমাল হয়ে যেতে লাগলো। অথচ তখনও মাথার ভিতরে শুনতে পাচ্ছি সেই শব্দ। এমন অদ্ভুত সব শব্দ শুনতে পাচ্ছি যে শব্দ আমার বোঝার কোনো উপায় নেই। এদিকে আমার চারপাশে কেমন যেন নড়তে শুরু করেছে সবকিছু। আমার মনে হলো পায়ের তলায় যেন গোটা দুনিয়া খুব ধিমে তালে কাঁপছে। আমি সামনে গাছের দিকে তাকিয়ে দেখলাম সেই গাছে কিন্তু কোনো কম্পন নেই। সামনে তাকিয়ে ফাঁকা জায়গা আর বাড়িঘর যেন স্থির হয়ে আছে, অথচ শুধু আমার পায়ের তলায় যেন সর্ষে পড়ে আছে। আমার গোটা শরীর সামান্য কাঁপতে লাগলো যেন। হঠাৎ করেই মনে হলো যেন আমায় এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে সেই মাঠের কাছে, না হলে এই কম্পন আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এখানে দাঁড়িয়ে থাকলে আমার যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে। হঠাৎ করেই কেমন যেন একটা ভয় হতে শুরু করলো আমার। আমি সামান্য কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার পরেই বুঝতে পারলাম আমার দুটো পা ছুটতে শুরু করার জন্য তৈরি হচ্ছে। সে এমন এক অনুভূতি, তা বোঝাতে পারবো না। আমার মস্তিষ্ক আর মন চারপাশে ঘটে চলা অদ্ভুত ব্যাপার অনুধাবন করার চেষ্টা করছে, অথচ আমার শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গ চাইছে এই মুহূর্তে এখান থেকে ছুটে যেতে। কিন্তু আমার চিন্তা ভাবনা যেন আমায় বলে দিচ্ছে এই অদ্ভুত ব্যাপারের কারণ অনুধাবন করতে। তবে বেশ কিছুক্ষণ হওয়ার পরেও কিন্তু আমার শরীরের জয় হলো। আমি দ্রুত পায়ে সেখান থেকে ছুটে এগিয়ে যেতে লাগলাম কৈখালির মাঠের দিকে। তোমাদের বললে হয়তো মানবে না, তবে সেই মুহূর্তে আমি ওই সামান্য জায়গাটা পেরিয়ে আসতে গিয়ে মনে হয়েছিল যেন কত যুগ ধরে ছুটে চলেছি। আমার চারপাশে হাওয়ার মাঝে আমি চোখে কিছু দেখতে না পেলেও স্পষ্ট বুঝতে পারলাম যেন অনেক শব্দ আমি শুনতে পাচ্ছি। এদিক ওদিক না তাকালেও আমি বুঝতে পারছিলাম যে সে শব্দ ভিন্ন ভিন্ন, যেন দুনিয়ার বাইরে অন্য কোথাও থেকে আসছে সেই শব্দ। তার উৎস আর তার ভাব আমি বুঝতে পারিনি। এমনকি আজ এত বছর ধরে এত কিছু জ্ঞান আর শক্তি অর্জন করার পরেও কিন্তু আমি বুঝতে পারিনি সেই শব্দ আমি কোথা থেকে পেয়েছিলাম। এমন এক অদ্ভুত অবস্থা পেরিয়ে আমি যখন কৈখালির মাঠে গিয়ে থামলাম, তখন এই শীতের মধ্যেও আমার গায়ে কেমন যেন ঘাম জমে উঠেছিল। কপালে আর মুখের পাশে জমা ঘাম কেমন যেন বেয়ে পড়ছিল। আমি হাত দিয়ে মুছে নিয়ে থমকে দাঁড়ালাম। এর আগেও কোনোদিন আমার বাড়ি থেকে কৈখালি আসার জন্য এত কষ্ট করতে হয়নি। আজ যেন বড় বেশি কষ্ট হয়ে গেল আমার। আমি হাঁপাতে হাঁপাতে মাঠের মধ্যে ঢুকে একটা গাছের তলায় বসে পড়লাম। সেই গাছের তলায় সামান্য যে ছায়া ছিল, সেই ছায়ার মধ্যে বসতে সামান্য আরাম লাগলো যেন আমার। কেমন একটা অদ্ভুত অবসন্ন ভাব আমায় চেপে বসেছিল মনের মধ্যে। কেমন যেন দু চোখ জুড়িয়ে আসছিল। মাথার মধ্যে যেন হুড়মুড় করে বেরিয়ে আসছিল অনেক জমে থাকা স্মৃতি। সেসব স্মৃতি কেমন যেন আমার মাথায় কোথা থেকে জমা হচ্ছিল। সেসব আমি আমার জীবনে কখনোই দেখিনি। এমন পরিস্থিতিতে তো কখনোই আমায় পড়তে হয়নি, অথচ আমি কেমন করে যেন সেই সব মাথার মধ্যে দেখতে পাচ্ছি। কোথা থেকে যেন এক মন্দিরের চূড়ও দেখতে পাচ্ছি। সেই মন্দিরের মাথায় একটা লাল রঙের কাপড় দেখতে পাচ্ছি। সেটা অল্প অল্প হাওয়ায় কেমন যেন কেঁপে চলেছে, আর তার সাথে ভেসে আসছে একটা ঘন্টার শব্দ। আমি আর তাকিয়ে থাকতে পারছিলাম না। বারবার মনে হতে লাগলো কেন যে আমি আজ বাইরে বেরিয়ে এলাম। বাইরে না এলে হয়তো আজ এই পরিস্থিতিতে আমায় পড়তে হতো না, কিন্তু যা হবার তা যে হয়ে গেছে।
আমার দু চোখ বুজে আসতে শুরু করেছিল। কেমন যেন ঘুম নেমে আসতে শুরু করছিল আমার চোখ জুড়ে। আমি অনেক চেষ্টা করেও আমার চোখ খুলে রাখতে পারছিলাম না। চোখের পাতা কাঁপতে কাঁপতে কেমন নেমে আসতে লাগলো। আমি বসে বসেই গাছের গায়ে হেলান দিয়ে দিলাম। বাইরে যতটা তাকাতে পারছিলাম, আমার মনে হচ্ছিল আমার চারপাশে কারা যেন এসে দাঁড়িয়েছে। আর সেই প্রথমবার আমি শুনতে পেলাম একতারার সুর। বহুদূর থেকে একটা মিষ্টি একতারার সুর ভেসে আসছিল আমার কানে। একতারা আমি আরো অনেক পরে চিনতে পেরেছিলাম। আসলে সেই সময় একতারা নামের যে একটা বাদ্যযন্ত্র হতে পারে, সেই সম্পর্কে আমার ধারণা ছিল না। এই ঘটনার অনেক পরে যখন সাধনার পথে বেরিয়ে গ্রামে গ্রামে ঘুরেছি, তখন একতারার বাউলের সাথে আমার পরিচয় হয়েছিল। আহা, সেই একতারার বাউলের গলায় মিষ্টি দেশওয়ালি গান, সে যে শুনতে কত মধুর লাগে তা তোমাদের বলে বোঝাতে পারবো না। সে যাই হোক, একতারার শব্দ কানে আসতেই আমার কেমন যেন ঘোর কেটে যেতে লাগলো। আমার দু চোখ আবার খুলে যেতে লাগলো। কেমন করে যেন মনের এসব উদ্যম আবার ফিরে পেতে লাগলাম। যেমন করে একটু একটু করে আমি একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম, আমার দু চোখে নেমে এসেছিল ঘুম, সেইভাবেই যেন একটু একটু করে আমার ঘুম ভাঙতে লাগলো। আমি অতি কষ্টে চোখ খুলতেই সামনে তাকিয়ে কিন্তু অবাক হয়ে গেলাম। আমি বসেছিলাম কৈখালি মাঠের কাছে একটা গাছতলায়, কিন্তু এখন আমি কোথায় এসে পড়েছি? যেদিকে যতদূর চোখ যায় তত একটা আশ্চর্য বাগান যেন। সেই বাগানের চারিদিকে ফুটে আছে অদ্ভুত নাম না জানা কত ফুল। বাগানের মাটির উপরে ঘাসের মধ্যে সেই ফুল পড়ে পড়ে লাল, নীল, হলুদ রঙের হয়ে উঠেছে সেই সবুজ ঘাসগুলো। আর সেই গোটা বাগানের মধ্যে উড়ে বেড়াচ্ছে একটা পাখি। পাখিটা কিন্তু আমার চোখের সামনে পুরোপুরিভাবে স্পষ্ট নয়, যেন জলের মতো স্বচ্ছ কিছু একটা গোটা বাগানের উপরে চক্কর দিয়ে বেড়াচ্ছে। তার কোনো রং কিংবা আকার আমি স্পষ্টভাবে বুঝতে পারছিলাম না। শুধু নীল আকাশের গায়ে জলের মতো তাকে মাঝে মাঝে দেখতে পাচ্ছিলাম। আর তার সঙ্গে যেটা ভেসে আসছিল সেটা হলো পাখিটার গলা থেকে বেরিয়ে আসা একটা শব্দ। এত তীক্ষ্ণ আর কর্কশ সেই শব্দ যে আমি তা সহ্য করতে পারছিলাম না। দু হাতে আমার কান ঢেকে ফেলতে যাব, এমন সময় সেই কর্কশ শব্দ ছাপিয়ে আমার কানে এলো সেই একতারার সুর। এত মিষ্টি সে সুর, যেন সেই সুরটা আগের শব্দটাকে ভেঙে খান খান করে দিচ্ছে। মনে হলো সেই একতারার মিষ্টি সুর আমার কানের চারপাশে যেন একটা রক্ষা কবচ তৈরি করেছে। আর সেই কবচ ভেদ করে পাখিটার কর্কশ গলা আমার কানে আসছে না। কোনো এক অদ্ভুত উপায়ে পাখিটা বুঝতে পেরেছিল আমি তার শব্দ শুনতে পাচ্ছি না, তাই সে যেন আরো জোরে ডেকে ওঠার চেষ্টা করতে লাগলো। পাখিটা যেন আমার আরো সামনে এসে পড়ল। ঠিক ওই গাছটার উপরেই সে চক্কর খেতে খেতে মাঝে মাঝে আমার চোখের সামনে আসছে, তারপরে আবার গাছের পাতায় হারিয়ে যাচ্ছে যেন। কিন্তু সে যে আরো জোরে তার গলা থেকে শব্দ বার করবার চেষ্টা করছে, সেটা বুঝতে পারলাম তার সেই জলের মতো অঙ্গভঙ্গি দেখে। তার ডানা ঝাপটানো আগের থেকে আরো বেশি বেড়ে গেল। কিন্তু সেই একতারার সুরটা যে কোথা থেকে আসছে তা আমি কিছুতেই বুঝতে পারলাম না। আমার সামনে দেখতে পাওয়া সেই বাগানে সামান্য যেন একটা ঝড় উঠল। গাছের মাথাগুলো কাঁপতে কাঁপতে তাদের গায়ে জমে থাকা ফুলের শাড়ি যেন বাগানের উপর ঢেলে দিতে আরম্ভ করেছে। আমি অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছি, মাঝে মাঝে মুখ তুলে সেই পাখিটাকে দেখছি।
আবার মাঝে মাঝে মুখ নামিয়ে দেখছি সেই ঘাসের উপর ভরে যাওয়া ফুল আর গাছেদের অল্প অল্প বেড়ে ওঠা। আগেই বলেছি, এখানে এসে বসার আগে আমার মাথা কেমন গুলিয়ে এসেছিল। আবার এখন এই সমস্ত দেখার পরে আবার তেমনটাই মনে হতে লাগলো। তোমরাই ভেবে বলো না আমার তখন বয়স কত হবে। সে সময় এমন অদ্ভুত ব্যাপার যদি তোমাদের সাথে একের পর এক চলতেই থাকে, তাহলে কি আর তোমরা মাথা স্থির করে রাখতে পারবে? আমিও পারলাম না। আমার কেমন যেন ভয় হতে শুরু করলো। আবার একবার মনে হলো এখান থেকে উঠে এক ছুটে বাড়ির দিকে চলে যাই, কিন্তু তারপরেই বুঝতে পারলাম বাড়ি কোথায়। আমার চারপাশ জুড়ে রয়েছে সেই আশ্চর্য বাগান, আর সেই বাগানের মধ্যে একটা মাত্র যে গাছটায় আমি হেলান দিয়েছিলাম সেই গাছটাই আমার চেনা। বাকি সমস্ত কিছুই যেন চোখ বন্ধ করে গাছতলায় বসে থাকতে থাকতে আমি চলে এসেছি। এখানে গাছটা ছাড়া একমাত্র চেনা বলতে আমার সেই একতারার সুর, যেটা আমি কৈখালি মাঠে বসেও শুনতে পেয়েছিলাম। একসময় বুঝতে পারলাম একতারার শব্দটা কিন্তু বিক্ষিপ্তভাবে আমার কানে আসছে না, যেন একটা অদ্ভুত ছন্দ মিলিয়ে সেই সুরটা এসে আমার কানে ঢুকছে। বহু চেনা আমার সেই ছন্দ, আর সেই সুরটাও যেন আমার বহু চেনা। কিন্তু আগেই বলেছি, একতারার শব্দ আমি সেই প্রথমবার শুনেছিলাম, তারপরে আরো বহুবার শুনেছি, কিন্তু তার আগে কখনোই আমি একতারার শব্দ শুনিনি। এমনকি তখনও জানতাম না যে ওটা একতারার শব্দ। অথচ তবুও আমার অবচেতন মন আমায় বারে বারে জানান দিচ্ছিল এই শব্দ আমার অপরিচিত নয়। এই শব্দের উৎস আমার পরিচিত এমন কোথাও থেকে আসছে, যা আমার অতি পরিচিত কোনো এক জায়গা। এমন কেউ এই শব্দ দিয়ে আমায় রক্ষা করে চলেছে, যে আমায় বহু যুগ আগে থেকে চেনে। সে আমার জন্মের আগে থেকে আমায় চেনে। এই জন্ম, তার আগের জন্ম কিংবা 7 জন্ম আগেও সে আমায় খুব ভালোভাবে চিনত। এমন একটা ভাব মনের মধ্যে জন্ম নেওয়ার সাথে সাথেই কিন্তু আমি বুঝতে পারলাম একতারার শব্দ আরো বেশি বেড়ে উঠছে। যেন মনে হচ্ছে সেই একতারার শব্দ আমার আশেপাশে একটা বেষ্টনী গড়ে তুলতে চাইছে, আর সেই বেষ্টনী নিয়ে আমায় রক্ষা করবার জন্য এতক্ষণ ধরে মনের মধ্যে জমতে থাকা ভয়টা কম হতে শুরু করলো। নিজেকে হঠাৎ করে সুরক্ষিত মনে করলে যেমন ভাব আসে, ঠিক তেমনই যেন মনে হলো এই গাছতলায় বসে থাকলে আমার ক্ষতি কেউ করতে পারবে না। এই আমার চারপাশে এতক্ষণ জুড়ে যা আমার চারপাশে এতক্ষণ ধরে যা হয়ে চলেছে, তা থেকে আমায় বাঁচিয়ে চলেছে ওই একটাই মাত্র সুর। এর মাঝে কিছু কিছু ব্যাপার আমি পরে বুঝেছিলাম, অনেক পরে। তবে তোমাদের বোঝার সুবিধের জন্য ব্যাপারটা মিশিয়ে বলে যাচ্ছি। এই যেমন ধরো, আমায় সেই সুরের বাঁচানোর ব্যাপারটা তখন আমি বুঝিনি, তবে মনে হয়েছিল সেই একতারার সুরের জন্য অন্য শব্দ আমার কানে আসছে না। সে যাই হোক, সামনে তাকিয়ে সেই বাগান আর ফুল দেখতে দেখতে বুঝতে পারলাম একতারার সুর কেমন যেন বড় তীব্র হয়ে আসছে আমার কানে। আর তার সাথে সাথেই আমার সামনের বাগান কেমন যেন অল্প অল্প কাঁপতে শুরু করেছে। সেই প্রথমবার বাড়ি থেকে বেরিয়ে এখানে আসার সময় আমার যেমন মনে হয়েছিল, ঠিক তেমনই মনে হতে লাগলো, যেন আগের মতোই আমার সামনে সব কাঁপছে। এই গাছতলা বাদে বাকি সব কিছুই যেন অল্প হাওয়ার কাঁপা লণ্ঠনের আলোর মতো কেঁপে কেঁপে ক্রমে স্থির হয়ে আসছে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম সেদিকে। আমার করার কিছুই ছিল না তখন। এই সমস্ত ব্যাপার একের পর এক হয়ে যাওয়ায় একটা চাপ পড়েছে মস্তিষ্কে, আর তার উপর আবার তখনও সেই অদ্ভুত ব্যাপার হয়ে চলেছে। ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করলো।
সেই একতারার সুর আমার আশেপাশে বাজতে বাজতে কেমন যেন আমায় প্রশান্তি দিচ্ছিল। আমি মূর্ছমানের মতো কেমন সব দেখে চলেছিলাম। চোখের সামনে ঝাপসা হয়ে আসার আগের মুহূর্তে কেমন যেন দেখতে পেয়েছিলাম ওই আশ্চর্য বাগানের ঠিক শেষ প্রান্ত থেকে কে যেন একটা হেঁটে আসছে। তার পরনের সাদা কাপড় শুধু আমি দেখতে পেয়েছিলাম। সে নারী না পুরুষ, তার একার আয়তন কিছুই আমি ধারণা করতে পারিনি। তার আগেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম সেই গাছের নিচে। শুধু বুঝতে পেরেছিলাম সেই একতারার সুর যেন আরো কাছে এসে পড়েছে আমার। ঘুম যখন ভাঙলো, চারিদিক চেয়ে কিন্তু অবাক হয়ে গেলাম। আমার মনে হয়েছিল ঘুমটা ভাঙতেই আমি নিজেকে সেই গাছতলায় আবিষ্কার করব, কিন্তু অবাক হয়ে দেখলাম আমি নিজেকে আবিষ্কার করেছি আমার ঘরের বিছানায়। আমার গায়ের একপাশে সরে গেছে সেই নকশি কাঁথা। বাইরের জানলা দিয়ে ঠান্ডা বাতাস হয়ে হয়ে ভিতরে আসছে। বাতাসের সাথে ঠান্ডা একটা ভাব ঘরের ভিতরে ঢুকে আমার শরীরে এখানে ওখানে ধাক্কা দিচ্ছে যেন। তার সাথে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি আমার সারা শরীর জুড়ে ছড়িয়ে আছে। মাথার মধ্যে কিন্তু তখনও সেই ঘোর লাগা ভাবটা রয়ে গেছে। প্রথমে কিছুক্ষণ চোখ খুলে আমি ভাবতে চেষ্টা করলাম, আসলে যে সব কিছু আমি এর আগে দেখেছি তার সমস্তটাই স্বপ্ন হতে পারে। কিন্তু নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করার মানে আর কিছুই হতে পারে না। আমি হয়তো ঘুমের ঘোরে এমন কিছু স্বপ্ন দেখে বসেছি যা আমি সত্যি ভেবে নিয়েছিলাম। তখনও আমার ঘুমের রেশ যেন কাটেনি। একটু এদিক ওদিক করে উঠে বসে নিজের অজান্তেই নিজের কপালে হাত চলে গেল। কি যেন একটা ঠেকলো আমার কপালে। তারপর সেটা হাতে করে চোখের সামনে আনতেই কিন্তু আমার বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। আমার কপালে লেগে আছে শুকনো ধুলো। এই ধুলো এই বিছানার মধ্যে আসার কথা নয়, কারণ যদি কোনোভাবে বিছানার উপর ধুলো এসে পড়ে তাহলে সে ধুলো হবে সামান্য, তাছাড়া সেই ধুলো আমার সারা গায়ে থাকার কথা। একান্ত কেন কপালের একপাশ সেই ধুলো এত পরিমাণে লেগে থাকবে? ঘুমটা তখন বেশ কিছুটা কেটে যাওয়ার জন্য আমি স্পষ্টভাবে ভাবতে পারলাম সবকিছু। তারপর ভাবতে ভাবতে হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল। আসলে সেই গাছতলায় বসে থাকতে থাকতে আমি যখন অজ্ঞান হয়ে মাটিতে ঢলে পড়েছিলাম, তখন আমার কপালের বাঁ পাশটা প্রথমে মাটির উপরে পড়েছিল, আর এখন কিন্তু আমার কপালের বাঁ পাশেই সেই ধুলো লেগে আছে। কথাটা মনে করতেই আমার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতিতে গোটা শরীর শিরশির করে উঠল। এই পড়ন্ত বিকেলের ঠান্ডা হাওয়া জানলা দিয়ে ঢুকে এসে আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল যেন। অথচ যে কাঁপুনিতে আমার সারা শরীর চঞ্চল হলো সেটা কিন্তু ঠান্ডা হওয়ার জন্য নয়। একটা অদ্ভুত ভয় কোথা থেকে এসে যেন আমার গোটা শরীরে গ্রাস করে নিল। আসলে যদি এই কপালের ধুলো সেই গাছতলা থেকে আসে, তাহলে সেই গাছতলা থেকে আমি বিছানা পর্যন্ত পৌঁছলাম কি করে? কোনো অদ্ভুত উপায়ে সেই আশ্চর্য বাগানের মাঝে গাছতলায় পড়ে থাকা অজ্ঞান আমি সোজা এসে শুয়ে পড়লাম আমার ঘরের বিছানায়। অনেকক্ষণ ধরে ভেবেও কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর পেলাম না। বারবার শুধু একটা কথাই আমার মনে হতে লাগলো, যদি এটা স্বপ্ন হয় তাহলে আমার কপালে এই ধুলো এলো কি করে? আর যদি স্বপ্ন না হয়, সত্যি হয়, তাহলে আমি এই বিছানায় এসে পৌঁছলাম কিভাবে? কোন অদ্ভুত উপায় এমন এক আশ্চর্য ঘটনা সম্ভব হলো? তবে তখন আমার বয়স কম, এই সমস্ত ব্যাপার নিয়ে খুব বেশি মাথা ঘামানোর মতো সময় কিংবা মন আমার তখন হয়ে ওঠেনি। তাই একটু পরেই প্রতিদিনের স্বাভাবিক জীবনযাপনে আমি মিশে গেলাম। এই অদ্ভুত ব্যাপারটা আমার মনের কোনো একটা কোণায় জমা হয়ে গেল।
অথচ সেটা আমি বেমালুম ভুলে গেলাম কোনো এক কারণে। তবে এই ঘটনার পর থেকেই মাঝে মাঝে আমি একটা একতারার সুর যেন শুনতে পেতাম। তবে সে সুর অতি ক্ষীণ, বহুদূর থেকে সেই সুর যেন আমার কান পর্যন্ত এসে পৌঁছচ্ছে। কিন্তু যখনই সেই সুর শুনতে পেতাম, তখনই আমার মনের ভিতর কেমন উথাল পাথাল হতে শুরু করত। যেন মনে হতো এক্ষুনি আমায় ঘর থেকে বেরিয়ে বাইরে কোথাও চলে যেতে হবে। যেন এক্ষুনি আমি ঘরের বাইরে পা রাখলেই কোনো এক আশ্চর্য উপায় আমার বাড়ির চারপাশটা হয়ে উঠবে এক আশ্চর্য বাগান। সেই বাগানের মাথার উপর দিয়ে একটা জলের মতো স্বচ্ছ বিশালাকার পাখি উড়ে বেড়াচ্ছে, আর সেই পাখির কর্কশ ডাক আমার কানে পৌঁছানোর আগেই কোনো এক মিষ্টি এক তারার চেনা সুর আমার কানের চারপাশে গড়ে তুলবে একটা রক্ষণ বেষ্টনী। সেই সুর বাজিয়ে কেউ যেন আমায় মনে করিয়ে দিতে চাইছে অনেক কিছু, অথচ আমার কিছুই মনে পড়ছে না। না না না, কিচ্ছু মনে পড়ছে না। উফ, কি ভীষণ একটা বেদনা বুকের মধ্যে। আমি বহু চেষ্টা করেও বহু যুগ আগে ভুলে যাওয়া কোনো কিছু একটা মনে করতে পারছি না, অথচ তা আমার মনে করার কথা ছিল। তা মনে না করলে এমন কিছু হয়ে যাবে যেটা এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য খুব একটা ভালো নয়। যেন আমি মনে করতে পারলেই অনেক কিছু বদলে যেত, অনেক কিছু নতুনভাবে হয়ে উঠত। যেন বিধাতার লেখা কোনো কলমের কোনো একটা সামান্য কথা সত্যি হতে পারছে না আমার সেই মনে না পড়ার জন্য। এ যেন ভীষণ অন্যায়, যেন এই অন্যায়ের শাস্তি কোথাও লেখা নেই, অথচ এর বিধান নেমে আসবে আমার উপর শীঘ্রই। এই সমস্ত কিছু আমি যেভাবে তোমাদের বলে চলেছি সেইভাবে কিন্তু আমি অনুভব করতে পারতাম না। আমি অনুভব করতে পারতাম একমাত্র যে আমি এই ছায়া ঘেরা বাড়ির ছোট্ট জানলার কাছে বিছানার উপরে গরম নকশি কাঁথার ওমে বসে থাকার জন্য নয়। এভাবে আর কয়েকটা মুহূর্ত কাটালে যেন আমার জন্ম মিথ্যে হয়ে যাবে, মিথ্যে হয়ে যাবে আমার চারপাশের সব কিছু। আমার চারপাশের সবকিছু যেন একটু একটু করে কাঁপতে কাঁপতে আমার চোখের সামনে থেকে ধুলোর মতো গড়িয়ে চুরমার হয়ে যাবে। এই আমার সামনে দেখা একটা মিথ্যে জগৎ, আর তার বদলে জন্ম নেবে এমন কিছু যা আমি জানি, আবার তা আমার মনে নেই। সে এক এমন ভীষণ মনের অবস্থা যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার বয়সে কোনো এক বাচ্চার মস্তিষ্কে যদি এমন কোনো এক ভাব চলতো, তাহলে তাকে খুব সহজেই উন্মাদ কিংবা তার মানসিক কোনো সমস্যা আছে এটা ধরে নেওয়া হতো। কিন্তু আমি ছিলাম বড্ড চুপচাপ। আমার মন আর মস্তিষ্কের ভিতর দিয়ে হাজার লক্ষ ঝড় বয়ে গেলেও আমি তা বাইরে প্রকাশ হতে দিতাম না। শুধু মাঝে মাঝে কেমন অবসন্ন চোখে তাকিয়ে থাকতাম জানলা দিয়ে বাইরে সেই পাকুড় গাছটার দিকে। মনে হতো এই গাছটা যেন আমায় মনে করিয়ে দিচ্ছে এই মাত্র কিছুদিন আগে আমার সাথে যা হয়েছে তা স্বপ্ন নয়, তার সবটাই সত্যি। যেন পৃথিবীর গতে বাঁধা নিয়মের বাইরে কোনো এক মাহেন্দ্রক্ষণে আমি সত্যিই পৌঁছে গেছিলাম কোনো এক আশ্চর্য দুনিয়ায়, যেখানে সাদা কাপড়ে মোড়া কোনো একজন আমার জন্য অপেক্ষা করেছিল বহু বছর ধরে। কিন্তু তাকে চোখের সামনে সামান্য দেখতে পেয়েই আমি তা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছি। সেই কারণেই সে আমার উপর বড্ড অভিমানী হয়ে আছে, যেন সে বলতে চাইছে, হ্যাঁ রে, তোরা আমায় দেখে মূর্ছ গেলি? আমি যে তোর জন্য এত যুগ ধরে অপেক্ষা করে আছি, হ্যাঁ? আমার কাছে আসবি না তোরা? আমার পাশে বসবি না? দেখ না, দেখ, ওরা তোর জন্য সেই কতদিন ধরে অপেক্ষা করে আছে। গান শুনবি না তোরা? হ্যাঁ, গান শুনবি না? আমার তখন আর কিছুই ভালো লাগতো না। কেমন যেন মনে হতো আমার কিচ্ছু হচ্ছে না, এইভাবে আমি কিছুই করে উঠতে পারবো না।
আমার কোথাও মন বসে না, ঘুমোতে ইচ্ছে করতো না, খেতে ইচ্ছে করতো না, ঘরের মধ্যে থাকতেও ইচ্ছে করতো না। বারবার মনে হতো ছুটে চলে যাই কৈখালির মাঠে সেই গাছটার তলায়, আর তারপর সেই গাছের তলায় বসে চিৎকার করে বলি, কই গো তুমি? আমি এসেছি, এই যে আমি এসেছি। এসো, আমার কাছে এসো। তুমি আমার জন্য অপেক্ষা করছিলে বলে আমি যে এসেছি। আমি যে তোমার জন্য ঘরে এক মুহূর্ত থাকতে পারছিলাম না। কই গো, এসো না। আমার সেই অস্থির মনের ভাব বোধহয় মায়ের চোখ এড়ায়নি। একদিন দুপুরে এসে আমায় বুকে টেনে নিয়ে বলেছিল, হ্যাঁ রে তারা, তোর কি হয়েছে বলতো? কেমন যেন উদাস হয়ে থাকিস সব সময়, আর বারবার জানলা দিয়ে বাইরে তাকিয়ে কি এত দেখিস? আমি কিছুই না বলে চুপ করে থাকি। মা দেখে আমার গায়ে জ্বর আছে কিনা। সেদিন রাত্রে ঘুমের ঘোরে হঠাৎ দেখি জানলার একটা পাল্লা খুলে তুই কেমন যেন জানলার দিকে তাকিয়ে বসে আছিস। তোকে দেখে আমার বুকের ভেতরটা কেমন ধপ করে উঠল। তারপর তোর গায়ে একটা হাত রাখলে তুই কেমন যেন বিছানায় এলিয়ে পড়লি। কি হয়েছে বলতো? আমি মায়ের কোনো কথার উত্তর দিতে পারি না। আমি রাতের বেলা জানলা খুলে বাইরের দিকে তাকিয়েছিলাম। কই, আমার তো মনে পড়ে না। তাহলে কি কেউ আমার জন্য জানলার কাছে এসে দাঁড়িয়েছিল? সে কি আমায় নিয়ে যেতে এসেছিল তার কাছে? সে কে? সে কি সেই সাদা কাপড় পরা এক অজানা মানুষ, যার একতারার সুর আমায় সেই আশ্চর্য বাগানের মধ্যে উঠতে থাকা সেই জলের মতো স্বচ্ছ পাখিটার কাছ থেকে আমাকে রক্ষা করেছে? আমার মাথা এমনিতেই কেমন যেন গুলিয়ে গেছিল এই কদিনে। এরপর মায়ের কথা শুনে আরো যেন আমি চমকে উঠলাম। যদি ঘুমের ঘোরে কোনো একদিন দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ি, কিংবা হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছই সেই মাঠের গাছটার কাছে, তাহলে কি আমি অন্য কোথাও চলে যাব? আমি শক্ত করে মাকে জড়িয়ে ধরি। তারপর মনের মধ্যে জমে থাকা এই সমস্ত ভয় আর অবাক ভাব সব কিছু জলের আকারে দু চোখ দিয়ে বার করতে থাকি মায়ের আঁচলে। মা আমার মুখটা দু হাতে তুলে ধরে চোখের জল মুছিয়ে দিয়ে বলে, তোর মনে হয় শরীরটা খারাপ হয়েছে আবার? তুই অমন করে কাঁদিস না রে। আমি আমি আবার তোকে একটা ভালো কভারেজ দেখাবো, দেখবি সব ঠিক হয়ে যাবে। এই ঘটনার পর আরো বেশ কয়েকদিন কেটে গেল। হিসেব করে বলতে গেলে প্রায় 2 সপ্তাহ মতো কেটে গেছে। এরপরে এর মাঝে কিন্তু আর তেমন কিছু হয়নি। শীতের প্রায় শেষ এসে পড়েছে, আর কয়েকদিন পরে শীত আস্তে আস্তে কমে গিয়ে বসন্ত আসতে শুরু করবে। পথের দুপাশে মাঠে ফুটে উঠতে শুরু করবে নতুন ফুল। ফুলের কথা ভাবতেই কিন্তু আমার সেদিন মনে পড়ে গেছিল যে আশ্চর্য বাগানে দেখা অদ্ভুত লাল নীল সবুজ ফুলগুলোর কথা। যেন কোনো এক অদ্ভুত উপায়ে আমার মনে হয়েছিল আসলে সেই আশ্চর্য বাগানের সাথে আমাদের গোটা পৃথিবীর কোনো একটা মিল রয়েছে। পৃথিবীর বুকে যেমন হাজার রঙের ফুল ফুটে থাকে, তেমনি সেই আশ্চর্য বাগানে গোটা পৃথিবীটাকে আমি একটা ছোট্ট জায়গার মধ্যে দেখতে চেয়েছিলাম। কিন্তু সেই জল রঙের স্বচ্ছ পাখিটা যে আসলে কি, তা আমি অনেক চেষ্টা করেও সেই ছোটবেলায় অন্তত বুঝতে পারিনি। অথচ সেই একতারার সুর আমি মাঝে মাঝেই শুনতে পেতাম। বিশেষ করে আমি যখন একা থাকতাম, তখন আমার মনে হতো প্রাণপণে ছুটে বাইরে বেরিয়ে যেতে, যেন বাইরে বেরোলেই দেখতে পাবো আমাদের উঠোনের পাকুড় গাছটার নিচে সে দাঁড়িয়ে আছে, আর সেখানে দাঁড়িয়েই সে কোনো একটা নাম না জানা বাদ্যযন্ত্রে আস্তে আস্তে ঝংকার তুলে আমার কানে পৌঁছে দিচ্ছে সেই চেনা সুর। যেন সেই সুরের মাধ্যমে সে আমায় বলতে চাইছে অনেক কিছুই, কিন্তু আমার ব্যর্থতা যে আমি তা কিছুই বুঝতে পারছি না। ছোটবেলার ব্যাপারটা ওখানে শেষ হয়ে গিয়েছিল। তারপরেও বেশ কয়েকবার আমি সেই একতারার শব্দ শুনতে পেয়েছিলাম, অথচ অনেক চেষ্টা করেও আর কিছুই দেখতে পাইনি। এমনকি
দু একদিন আমি দুপুরের দিকে কৈখালির মাঠে সেই গাছের তলায় একা বসে থেকেও দেখেছি, কিছুই বদলায়নি। আমার চোখের সামনে আবার নতুন করে কিছুই আসেনি। বহু বছর পরে এক সাধুর সাথে একদিন বসে নানান জটিল বিষয় নিয়ে কথাবার্তা বলতে বলতে এমন একটা প্রসঙ্গ উঠে এলো যেখানে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি তখন গোটা ব্যাপারটা সাধুকে খুলে বলতেই সাধু বেশ কিছুক্ষণ অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলেছিল, তারানাথ, মাঝে মাঝে আমরা আমাদের ভবিষ্যতের কোনো দৃশ্য চোখের সামনে দেখতে পেয়ে যাই, তবে ভবিষ্যতে সেই ঘটনা না ঘটলে সেই দেখা দৃশ্যের কোনোটাই আমাদের মনে থাকে না। যদি ভাগ্যবশত আমরা তা দেখতে পাই, তখন আমরা বুঝতে পারি এটা আমরা এর আগেও দেখেছি। তোমার ক্ষেত্রে আমার মনে হয় এটা ভবিষ্যতের সাথে যুক্ত নয়। তোমার অতীতের বহু যুগ আগে, অর্থাৎ তোমার কোনো এক জন্মে তুমি কোনো এক সময় সেই আশ্চর্য উদ্যানে কারো সাথে উপস্থিত ছিলে। সেই তোমায় সেই একতারার সুরে গান শুনিয়ে একটা পাখি কিংবা ওই ধরনের কিছু একটা তুমি দেখেছিলে, যা তোমার অবচেতন মন এত বছর পরেও কিংবা এত যুগ পরেও কল্পনা করে নিয়েছে। সাদা কাপড় পরা মানুষটাকে তুমি স্পষ্ট দেখতে পাওনি, তার মানে তোমার স্মৃতিতে সেই সমস্ত কিছু জমা থাকলে আসলে সেই মানুষটা আর সেই পাখিটার ব্যাপারে স্পষ্টভাবে কিছুই ছিল না, তাই তাদের তুমি অস্পষ্টভাবে দেখতে পেয়েছো। ধরা যেতে পারে তোমার বহু যুগ আগের অতীতের কোনো ঘটনা তোমার চোখের সামনে আরো একবার জন্ম নিয়েছিল কয়েক মুহূর্তের জন্য। এছাড়া তোমার এই অদ্ভুত অভিজ্ঞতার অন্য কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। আমার স্পষ্ট মনে পড়ে আমি আমার গোটা জীবনে কখনো তেমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হইনি। তার একটাই অর্থ হতে পারে যে সেই সাধুর কথা মতো সেই ঘটনা আমার বহু যুগ আগের কোনো এক জন্মে ঘটেছিল। তবে আমার সেই বহু যুগ আগের জন্মে আমার জন্য কেউ একটা অপেক্ষা করে আছে, যার হাতে আছে একটা অদ্ভুত যন্ত্র, আর সেই যন্ত্রে সুর তুলে সে আমায় মনে করিয়ে দিতে চায় অনেক কিছু। সেই যন্ত্রের নামটা এখন আমি জানি, তার নাম একতারা।